একটা মামলা, একজন অভিযুক্ত। সেই অভিযুক্তই কি আসল অপরাধী নাকি সে নির্দোষ? বিচারের দায়িত্ব নিয়ে পুরো ঘটনার বিশ্লেষণে বসবেন 12 জন জুরি মেম্বার। এই মামলায় তাঁরা কি সহমত হবেন নাকি তাঁদের মতপার্থক্য আবার ব্যক্তিগত ইস্যু নিয়ে ঝামেলার মাঝে পড়ে সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে? উত্তর মিলবে 23শে জানুয়ারি। সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পাবে বড় পর্দায়। রেজিনাল্ড রোজের বিখ্যাত টেলিপ্লে থেকে অনুপ্রাণিত হলিউড ফিল্ম 12 অ্যাংরি মেন, বাসু চট্টোপাধ্যায় পরিচালিত এক রুকা হুয়া ফেসলার প্রেক্ষাপট এবার বাংলা ছবিতে। বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত এক কিশোরের বিচারের ভার নিয়ে যে জুরি মেম্বাররা হাজির হবেন পর্দায়, তাদের মাথায় এখন কি চলছে, কি ভাবছেন তারা? সৃজিত মুখার্জির আসন্ন সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই, এই টাইটেল দিয়ে তিনি একটা বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের সকলের উদ্দেশ্যে। আদতে কি সত্যি বলে সত্যি কিছু নেই, নাকি সত্যির আড়ালেই লুকিয়ে রয়েছে অনেকটা মিথ্যে? আমি সুজিতের অনেক ক্ষেত্রেই হচ্ছে খাই ফেলতে ভাঙা কুলো। এটা কিন্তু খুব মজা পাচ্ছি আমি, জানো তো। শ্রীজিতের ছবিতে একটা বিধাতা পুরুষ থাকে, সে বিধাতা ওপরে ড্রোন, সারাক্ষণ উনি দেখছেন ওপর থেকে, আমাদের কোনো মুক্তি নেই। যখন সমুদ্রের মাঝখানে শুট করছি তখন কাঞ্চন মাঝে মাঝে ভেসে যাচ্ছিল, আর সৌরসিনীও ভেসে যাচ্ছিল। আমরা ভেসে গেলাম সমুদ্রে, নাকি ভাসতে ভাসতে গিয়ে আমরা বার্মাতে গিয়ে উঠলাম। ও কিছু ডাঙাতে মনিটরে বসে বসে দেখছে কে কে ভেসে গেল, কে পুঁতে গেল। চেয়ার ডুবে গেছে, আমি না বুঝতে পারছি না এই বলবো না এই বলবো। বাবু হয়ে যেতাম আমি তলায়, কাঞ্চন থার্মোকলের মতো হালকা বলে ভেসে চলে যেত সমুদ্রের জলে। সৌরসেনী ভেঙে পড়ে গেল চেয়ার থেকে, সৃজিত বাবু বুকে দাগ দিয়ে দিয়েছেন যে এতদূর জল থাকবে, কাজে জল পিছোচ্ছে, আমরাও পিছোচ্ছি। একটা মানুষ তার একটা দাড়ি কমা ফুল স্টপ ভোলেনি, তার নাম হচ্ছে কৌশিক সেন। নড়েও নি। সবাই প্রফেশনাল অ্যাক্টর, কিন্তু যতক্ষণ না কারো শরীরে অসুস্থতা হয়েছে কেউ আওয়াজ করেনি, কথা বলেনি। জুরি মেম্বারের থেকেও জানবো যে তারা কেন মনে করছে যে ভিকটিম গিল্টি এবং একজন মনে করছে যে গিল্টি নয়। পরমদাই একমাত্র মনে করছে যে ছেলেটি গিল্টি নয়। সবাই যদি একমত হয়ে যায় হঠাৎ করে, তাহলে তো সিনেমাই হবে না, তাহলে কোনো গল্প সামনেই এগোবে না, তাই না? তো কাউকে তো একটা বেসুরে গাইতে হবে একটু, তো বেসুরে গাওয়ার কাজটা আমি নিয়েছি এক্ষেত্রে। আর কি মাথা এখন ভাবলে আমার কিরম লাগে, ও কি করে তো মনে রেখেছে। ওর যা এক একটা সময় এক একদিন পাতার পর পাতার কথা একা বলে যাচ্ছে, এবং সেটা অসম্ভব ভালো পারফরমেন্সে, সেটা দারুণ। এই যে তোমরা বলছো ছেলেটি খুনি, কেন মনে করছো ছেলেটি খুনি? আমাদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এটা আমরা যে 12 জন রয়েছি যারা একটা জায়গায় একত্রিত হয়েছি এবং একটা কেস আসে, সেই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, এবং ফাইনালি কোন জায়গায় আমরা অ্যারাইভ করি এবং এই পুরো জার্নিটা, এটাই হচ্ছে ছবিটা। সেটা গিল্টি কি গিল্টি না, তার থেকে বড় কথা হচ্ছে আমরা এই 12 জন একটা যে জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, ইন্টারঅ্যাক্টিভ জার্নি, একে অপরকে ইনফ্লুয়েন্স করছি, কখনো কখনো একে অপরকে ব্রেক করছি। আমার মনে হয় জার্নিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং ভিজুয়ালি অলসো ছবিটার জার্নিটা ভিজুয়াল স্কেপের মাধ্যমে অনেকটা এগোয়, সেটা খুব সুন্দর। হাত তোলা বা না তোলা, এইটা প্রত্যেকে, তুমি যদি এক একজনকে ধরো তাদেরও কিন্তু বারবার এটা চেঞ্জ হতে থাকে। এবং এই যে, কারণ একবার মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো গিল্টি, কখনো মনে হচ্ছে যে গিল্টি না, এবং কেন হচ্ছে, কি কারণের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তাতে কিন্তু অ্যাকচুয়ালি যতটা না ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাইনালি এরা সবাই মিলে কোন কনক্লুশনে গিয়ে পৌঁছলো, তার থেকে হচ্ছে মাঝখানে কি হলো সেটা বেশি ইম্পর্ট্যান্ট। এবং সেখানে করতে গিয়ে আমাদের ভেতরের কি কি বেরিয়ে আসছে, আমরা নিজেকে কতটা চিনতে পারছি, অন্যকে কতটা চিনতে পারছি, হ্যাঁ, কোথায় আমার ভুল হচ্ছিল, কোথায় ওর ভুল হচ্ছিল, কে সহজে মেনে নিচ্ছে, কে মেনে নিতে পারছে না, এই যে খেলাটা, এই খেলাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং সেটাই আমার মনে হয় যে যেটা বলে যে ডেস্টিনেশনের থেকে জার্নিটা ইম্পর্ট্যান্ট, একদম ট্রু এই ফিল্মটার ক্ষেত্রেও। আর আরেকটা যেটা ও ক্লু দিল, সেটাও আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা অরিজিনাল যে টেক্সট থেকে সেটা আমরা জানি, সেটা কিন্তু একটা ঘরের ঘটনা, সেটাকে ও যেভাবে অ্যাডাপ্ট করে বিভিন্ন জিওগ্রাফিক্যাল টেরানের মধ্যে নিয়ে গেছে, এবং সেটা ঠিক স্ক্রিপ্টের যে জায়গায় তার সাথে ওই জিওগ্রাফিক্যাল লোকেশনটা কীভাবে মিলে গেছে, এটা দারুণ। যেমন ভিজুয়ালিও যেমন স্টানিং, সেরকম তুমি যদি সাইকোলজিক্যালি ভাবো যে আমরা কোন সাইকোলজিক্যাল প্রেশারের বা কোন স্টেটের মধ্যে দিয়ে রয়েছি, সেখানে ওই জায়গাটা কতটা ইম্পর্ট্যান্ট, সেটাও পরে যখন ভেবে দেখছি তখন দারুণ লাগছে। প্রাইমা ফেসি বলে একটা জিনিস আছে যে কোনো তদন্তের, যে আমাদের চোখের সামনে যা যা প্রমাণ, আইন সিদ্ধ যা যা সাক্ষী আমরা পাচ্ছি, তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে ছেলেটির মধ্যে খুন করার সম্ভাবনাটাই বেশি। এটা আমরা ভাবছি, আমরা কিন্তু জাজ নই, আমরা জুরি। আমাদের মতামত থেকে একটা সিদ্ধান্তে জাজ আসবে, এটা হচ্ছে আমার উত্তর। সুহত্র বল।
গিলটি কেন মনে করছি, কারণ এই আমার চরিত্র অনুযায়ী ভাবলে যে এই চরিত্রটি বেশি ভাবেইনি যে কেন গিলটি, সে জাস্ট পুরো জিনিসটা একটা পার্ট হতে চায়, তাই বলে ওখানে ছিল, সে এটা নিয়ে অত ভাবনার প্রয়োজনই মনে করেনি। কিন্তু গল্পের সাথে সাথে সে যখন বাকি লোকেদের, বাকি 11 জনের মন্তব্য এবং বক্তব্য শুনছে, এবং তারপরে সে একটা জায়গায় সেই মানে গল্পের মাধ্যমে জার্নি করে সেই জায়গাটায় পৌঁছচ্ছে যে তার মনেও সেই সন্দেহটা আসছে অ্যাকচুয়ালি কি সে গিলটি কি গিলটি নয়। সুহত্র আমাকে একটা খুব সুন্দর সূত্র ধরে দিল যে চরিত্রের জায়গা থেকে গিল্টিটা কেন ভাবছে। আমার তরফ থেকে আবার একটা রিভার্স সাইকোলজি কাজ করছে। আমি যেহেতু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ, আমি আবার ওভার কম্পেনসেট করার চেষ্টা করছি যে ওখানে তো এরকমই হয়, ওরা তো এরকমই করে বলে একটা জেনারেলাইজ মন্তব্য করে আমার সিদ্ধান্তটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। সৃজিত যেটা আমার ক্ষেত্রে করে থাকে সেটা হচ্ছে, আমি সৃজিতের অনেক ক্ষেত্রেই হচ্ছে ছাই ফেলতে ভাঙাগুলো। হ্যাঁ, মানে এটা হচ্ছে উপায় নেই, একটা অন্য কারোর করার কথা ছিল, এসে শ্রাবণ বা দ্বিতীয় পুরুষের কথা বলছি না, বা হেমলকের কথা বলছি না, কিন্তু চতুষ্কোণে তাই, হ্যাঁ এই ছবিতে তাই, শাহজাহান রিজেন্সিতে আমার একটি অন্য চরিত্র করার কথা ছিল, তারপর চলে এসে এই চরিত্রতে এসেছি আমি। জুলফিকারে আমার একটি অন্য চরিত্র করার কথা ছিল, এবং সেটাও ফোন করে আমাকে নানাভাবে কনভিন্স করে যে শোন আমি ভেবে দেখলাম যে তোর না এইটা করা উচিত বলে। তো তখন আমি প্রথম দিকে না ধোকাটা খেতাম যে ও বাবা আমার ভালো চেয়ে বলছে, তারপর আমি না দ্বিতীয়বার থেকে এই লাইনটা বললেই আমি আচ্ছা কে করেনি, কে অপ্ট আউট করেছে বলো, আমি তারপর বাকিটা কথা হোক। তো এটার ক্ষেত্রেও কিন্তু তাই, আমার একেবারে শেষ মুহূর্তের এন্ট্রি এই ছবিতে। তো এবার কি হয়, কাউকে যদি তুমি বারবার শেষ মুহূর্তে এন্ট্রি দাও, এবার তারও তোরা জেদ চেপে যায় যে আচ্ছা তাই বারবার আমাকে এরকম শেষ মুহূর্তে তুমি এন্ট্রি দিচ্ছ, বা তাহলে দেখ তবে তাহলে এবার তাহলে আমি কিরম পারি দেখ আর কি। তো সেইটা একটা বলবো সেই নেগেটিভটা পজিটিভ হিসেবে কাজ করে। এই চরিত্রটা কোথায় অ্যাট্রাক্ট করলো, মানে এতদিন বাদে আবারও সিনেমায়? প্রথম জিনিস এটা অ্যাট্রাক্ট করলো আমাকে চরিত্রটার আগে ছবিটা, মানে ছবি স্ক্রিন প্লেটা। এখানে ইম্প্রোভাইজেশনের অনেক স্কোপ আছে। এখানে চরিত্র আলাদা করে তো কারোর মানে আছে নিশ্চয়ই কম বেশি, কিন্তু মোর অর লেস প্রত্যেকেরই নিজের নিজের জায়গায় অনেক কিছু করার আছে। আরও একটা কারণ হচ্ছে এখানে যারা অভিনয় করেছেন, মানে যাদের কথা ভাবা হয়েছিল আমি জানতাম, তাদের অনেকের সঙ্গে, বেশিরভাগের সঙ্গে আমি আগে অভিনয় করেছি, এবং এতকাল পরে আবার অভিনয় করতে পারবো ভেবে আমার খুব আনন্দ হয়েছে। আবার যাদের সঙ্গে এখন অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি তাদের সঙ্গেও করতে পারবো, সেইটাও একটা আলাদা পাওয়া। এই সব মিলিয়েই হ্যাঁ করা। এটা কিন্তু খুব মজা পাচ্ছি আমি, জানো তো। আমি অ্যাকচুয়ালি এটাই চেয়েছিলাম যে আমার যাতে প্রত্যেকটা দিন নতুন কিছু ঘটে। চাকরি তো করেছি 14 বছর, চাকরির জীবনের যেমন একটা নিশ্চয়তা আছে, তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা বোরডাম দেয়, সেটা হচ্ছে তুমি আজকে দাঁড়িয়ে সামনের পুরো সপ্তাহটা, সামনের পুরো মাসটা দেখতে পাবে যে আমি 1 মাস বাদে এইটা করছি। হ্যাঁ, মানে চেনা দিন, প্রত্যেক দিন নতুন কিছু ঘটে না। এই যে আমি প্রত্যেক দিন আজকে একটা চরিত্র করে রাত্রে ঘুমোতে যাচ্ছি, কালকে সকালে উঠে আর একটা চরিত্র হচ্ছি, এটা দুর্ধর্ষ মজা। এই সিনেমাটা একদম থিয়েট্রিক্যালি ট্রিট করেছে। তো মানে যখনই সিন হচ্ছে সেটা পুরোটা হচ্ছে, আমরা আগে রিহার্সাল করেছি, আমাদের গ্রাফ রেডি করেছেন, এবং আমাদেরকে বলেছেন যে তোমরা আগে হেঁটে নিজেরা ভেবে দেখো এই সিনটা কী করবে, সেই অনুযায়ী আমি আমার যন্ত্রপাতিগুলোকে বসাবো। এটা একটা অভিনেতার পক্ষে বিশাল স্বাধীনতা। অনেক সময় আমাদের ক্যামেরা আগে ঠিক করে দিয়ে তারপর বলা হয় এখানে 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 তুমি দাঁড়াবে, সেই অনুযায়ী আমরা মোটিভেশন তৈরি করি। এবার আমাদেরকে দেওয়া হচ্ছে কম্পোজিশন করতে। এই ইউনিটের সব থেকে একা মানুষ যদি কেউ থেকে থাকে সেটা সৃজিত মুখার্জি। আমরা 12 জনকে একদম পাত্তা দিইনি শুটিং এর সময়। আমরা জানি কি করতে হবে, ও জানে কি করতে হবে। ও ওই বুল ফাইট হয়, ওরকম 12টা বুলের গেট খুলে দিয়েছে একসাথে, দিয়ে ওপরে আঙুর খাচ্ছিল বসে বসেও রাজাদের মতো, লড়াই দেখছিল। আসলে এই ছবিটা কিন্তু লার্জলি না রিহার্সালে তৈরি হয়ে গেছে। হ্যাঁ লার্জলি, বিকজ অনেকদিন পরে প্রথমত হচ্ছে যে একটা ছবি করার আগে আমরা এতগুলো অ্যাক্টর যে ছবিতে আছে সেই ছবিতে মানে ঠাসা রিহার্সাল হয়েছে নাটকের মতো, বিকজ ছবিটা তো একটা নাটকেরই অ্যাডাপ্টেশন। তো সেই কারণে না এটাতে প্রপার যাকে বলে যেরকম লোকে নাটক করতে গিয়ে রিহার্সাল করে একদম ওই ঘটিকায় অমুক একদম সবাই মিলে জড়ো হয়ে একদম ওরকম ভাবে হয়েছে পুরো একদম। ছবিটা অধিকাংশটাই কিন্তু রিহার্সালে তৈরি হয়ে গেছে, একদম একদম সবাই জানতাম কে কি করছে। এবং শুধু তাই নয়, মানে ধরো ওর দিকে ক্যামেরা নেই, ক্যামেরাম্যান এইদিকে মুখ করে আছে, ও কিন্তু সব কিছু করতো অভিনয় পুরোটা, অন্যদের যাতে সুবিধা হয়। কাজে আমরা 10 বার 12 বার করে পুরো দৃশ্যটা 7 পাতা 8 পাতা 9 পাতার সিন আমরা পুরোটা করে যেতাম। দর্শকদের মধ্যে একটা প্রচণ্ড ডিসিপ্লিন আমি দেখেছি। যখন তারা অন্যদের কাজে আসেন তখন তারা
আমি শুধু কৌশিক দা না, আমি অন্য ডিরেক্টরদেরও দেখেছি, অঞ্জন দাকেও দেখেছি, তারা নিজেদের পরিচালক সত্তাটাকে একদম বাড়িতে রেখে আসেন এবং তারা এখানে শুধু অভিনয় করতেই আসেন। একটা ট্রু অর ফলস তোমাদের প্রশ্ন করব, তোমরা সেগুলোর একটু উত্তর দিও। আজ কম পাওয়ার কারণ কি, সোজাসাপটা কথা বল। ট্রলস ট্রু ফলস মিলিয়ে ট্রলস। কোনো চরিত্র ছেড়ে দিয়েছো পরে সেটার জন্য আফসোস হয়েছে, এরকম আছে লিস্টে? ফলস। কাজের জন্য ডিরেক্টর কফি খেতে যেতে বলেছে, এরকম হয়েছে? ট্রু। এরকম রটনা আছে যে অনন্যা চ্যাটার্জি নাকি খুব রাগী। ট্রু। ভেহেমেন্টলি ট্রু। সেলিব্রিটি ট্যান্ট্রাম আছে নাকি তোমার? ফলস। তোমায় আমরা কখনো জেনারেলি সেভাবে পার্টিতে বা ইয়েতে দেখিনি, নাইট আউট বলো, তো পিআর মেনটেন করার জন্য কি এগুলো খুব ইম্পর্টেন্ট, কি মনে করো তুমি? ট্রলস। শুধুমাত্র টাকার জন্য কোনো চরিত্র করেছো এরকম হয়েছে? ফলস। তুমি নাকি এখন ম্যাক্সিমাম ডিরেক্টরের গুড বুকে আছো। আমার হয়ে আমি উত্তর দেবো নাকি অন্য কেউ উত্তর দেবে আমি বুঝতে পারছি না। আমি এটা তো দেখছি যে অনেক ডিরেক্টররা আমাকে অনেকবার বারবার নিচ্ছেন কাজে। ইন্ডাস্ট্রিতে কারোর সাথে নাকি তোমার ঝামেলা আছে খুব? আমি যতটা জানি সেই হিসেবে ফলস। ডিরেক্টর বা প্রডিউসারদের কখনো গুড মর্নিং বা গুড নাইট এরকম মেসেজ করেছো পিআর মেনটেন করার? না, আমি পিআর মেনটেন করার জন্য কিচ্ছু করিনি। চাকরি ছেড়ে অভিনয় এসেছো, গুড ডিসিশন নাকি ব্যাড ডিসিশন? হ্যাঁ, গুড ডিসিশন। এমন হয়েছে যে কো অ্যাক্টরকে একদম ভালো লাগছে না কিন্তু শর্ট দিতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র টাকার জন্য কোনো একটা চরিত্র করেছো এরকম হয়েছে? না। অ্যাডাপ্টেশন সেটা কি কোথাও সেফ প্লে নাকি কঠিন? কঠিন, কারণ মাদার টেক্সট থেকে তুমি সরে যাচ্ছ এবং এক্ষেত্রে তো অনেকটাই সরে যাচ্ছ। সেটা মানুষ দেখবেন 23 তারিখ রিলিজ করবে যখন। 14 জন ছিল এই গল্পে এবং 14 জনকে নিয়ে কাজ, একই ফ্রেমে একই সিনে সবাই ছিল, মানে কাকে নিয়ে সবচেয়ে ডিফিকাল্টি ফেস করেছো? কাউকে নিয়ে আলাদা করে এরকম ডিফিকাল্টি ফেস করিনি। প্রত্যেকটা সিকোয়েন্স শুরু থেকে শেষ অবধি সবাই নিজের কিউ বলে ভালো করে প্রপারলি যেভাবে আমরা রিহার্স করেছিলাম, খুব ভালো। অ্যান্ড পাওয়ার হাউস পারফরমেন্সেস, মানে প্রত্যেকে। অতস্য মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।